সাজ্জাদ ঘুমিয়ে পড়তেই পূর্ণতা ফোন থেকে সে ছবিটা বের করে দেখতে থাকে। ছবিটার দিকে তাকিয়ে থেকেই পূর্ণতা বলে, আপনাকে ভালোবাসতেও আমি ভীষণ ভালোবাসি শ্যামসুন্দর পুরুষ। না হলেন আপনি আমার, করলাম না আমি আপনার সংসার, কিন্তু আমি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব নীরবে নিভৃতে। মেয়ে বা নারী শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই অপরিহার্য অংশ। যুগ যুগ ধরে তারা যেমন শক্তির উৎস, প্রেরণার কারণ হয়েছে, তেমনিভাবে তাদের বয়ে বেড়াতে হয়েছে অবহেলা, লাঞ্ছনা ও সহিংসতার ভার। যে নারী জাতি প্রতিনিয়ত নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আলো দেখিয়েছে, জ্ঞান ও মানবতার পথ শিখিয়েছে, বিচিত্র পরিহাসের দরুন সেই নারীর জন্যই রাতের অন্ধকার এখনো হয়ে ওঠে ভয়, আশঙ্কা আর অনিরাপত্তার আরেক নাম। আলো ছড়িয়ে দেওয়া হাতগুলোই আজ সবচেয়ে বেশি ছায়ার ভেতর সুরক্ষার খোঁজে থাকে। এ যেন সময় নির্মম সত্য। জাওয়াত, তার বাবা নিয়াজ শেখ, জাওয়াদের কয়েকজন বন্ধু পাগলের মতো ঢাকার রাস্তায় ছুটছে। কেন? কারণ তাদের বাড়ির সম্মান, তাদের মেয়েদের যে পাওয়া যাচ্ছে না আজ সারাদিন। সকলের মনেই আতঙ্ক বিরাজ করছে। জাওয়াদের নাইনে পড়ুয়া বোন জিনিয়া ও তার বাগদত্তা আঞ্জুমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত জিনিয়াকে কোচিং থেকে আনতে যায় আঞ্জুমান। তারপর থেকে তারা দুজনেই নিখোঁজ। বর্তমানে রাত 12টা বাজছে, তাও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাড়ির দুই মেয়ে নিখোঁজ হওয়ায় জাওয়াদের মা শারমিন বেগম অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রতিবেশী মহিলাদের কাছে রেখে এসে জাওয়াদরা জিনিয়া ও আঞ্জুমানকে খুঁজছেন। রাত পেরিয়ে নতুন দিনের সূচনা হয়। ফজরের নামাজ পড়ে বাড়ির পুরুষেরা বাসায় ফিরে, কিন্তু খালি হাতে। কোথাও তাদের ঘরের মেয়েদের পাওয়া যায়নি। এই পর্যায়ে এসে জাওয়াদের বাবা মিস্টার শেখও ভেঙে পড়েন। জাওয়াদের বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জীবনে সে যেমন উজাড় করে শিক্ষা বিলিয়ে দিয়েছেন, তেমনি তার শিক্ষা তার জন্য সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা বয়ে এনেছে। আর্থিকভাবে তাদের অবস্থান বেশি উঁচুতে না থাকলেও সম্মানের দিক দিয়ে জাওয়াদের পরিবারকে এলাকার সকলে বেশ মান্য করে। তাই তো দিনের আলো ফুটতে না ফুটতে শেখ সাহেবের মেয়ে ও হবু পুত্রবধূ নিখোঁজের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকে এসে তাদের সান্ত্বনা দিচ্ছেন, তো অনেকে নানান রকমের কুমন্তব্য করছেন। কেউ কেউ বলছে মেয়েরা বোধহয় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে, আবার কেউ কেউ বলছে এ বিষয়ে অন্য কিছু হয়তো। মূলত এসব মন্তব্যের কারণেই তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই সংবাদ পেয়ে গ্রাম থেকে শেখ সাহেবের ভাইয়েরাও রওনা হয়েছে। সকলে ভেঙে পড়লে ভেঙে পড়ে না একমাত্র জাওয়াত। কিছুক্ষণ মায়ের পাশে বসে থেকে তাকে সান্ত্বনা দেয় সে, তারপর শাওয়ার নিতে চলে যায়। সারা রাত না ঘুমানোর কারণে তার মাথা ব্যথা করছে। শাওয়ার নেওয়া শেষ করে সে মাত্র বের হয়েছিল, তখন তার ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে একটা এসএমএস। যাও সেটা অন করলে যা দেখে তাতে তার চক্ষু কপালে উঠে যায়। জিনিয়া ও আঞ্জুমানকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুজনের মুখে বিধ্বস্ত ও ক্লান্তির ছাপ স্পষ্ট। এসএমএসটার সাথে আরেকটা মেসেজও আসে, তাতে লেখা ছিল, বোন আর হবু বউকে এমন অবস্থায় দেখে কেমন লাগছে মিস্টার জাওয়াদ শেখ? ফিলিং টু গুড বে। জাওয়াদ এসএমএস এ মেসেজটা দেখে হতভম্ব হয়ে যায়। একে তো তার বোন ও হবু বউকে কাল থেকে অপহরণ করে বন্দি করে রাখা হয়েছে, তার মধ্যে তাকে জিজ্ঞেস করছে তার কেমন লাগছে এই ধরনের পরিস্থিতিতে। আবার বে বলেও সম্বোধন করলো। কে এই অপহরণকারী? কি উদ্দেশ্য তার? কেন সে তার বোন ও হবু বউকে কিডন্যাপ করে রেখেছে? প্রশ্নগুলোর উত্তর জানার কৌতূহল নিজের মধ্যে চেপে না রাখতে পেরে জাত ফটাফট সে নাম্বারে কল করে। কিন্তু ফোন রিসিভ করে না কেউ। বরঞ্চ আরো একটি মেসেজ সাথে সাথেই আসে। মেসেজটা ছিল এমন, আমি কে, কেনই বা আপনার বোন ও প্রিয় ব্যঙ্গ করে হবু বউকে কিডন্যাপ করে রেখেছি? কি বা আমার উদ্দেশ্য জানার বড্ড তাড়া বুঝি শেখ সাহেবের? মেসেজটি পড়ে জাওয়াত আরো একবার থতমত খেয়ে যায়। লোকটি জানলো কিভাবে জাওয়াত এসব প্রশ্ন করতেই তাকে ফোন দিয়েছিল? সে কিছু রিপ্লাই করতে যাবে, তার আগে আবারও সে নাম্বার থেকে মেসেজ আসে। একটু তরপান আপন মানুষদের কষ্ট দেখে, আমিও একটু মজা নেই আপনার তরপানো দেখে। সত্যি বলতে বড্ড বেশি মজা পাচ্ছি আপনার এই দুশ্চিন্তা, হাহাকার, ছটফটানি দেখে। অন্যকে কষ্ট দিলে নিজেকেও যে কষ্ট পেতে হবে এটা কেন ভুলে যান শেখ সাহেব? চিন্তা করবেন না। আপনার বাড়ির সম্মান মানে আমারও সম্মান। সযত্নে রেখেছি। এখন আমার ভালো মানুষের ফায়দা নিয়ে যদি পুলিশকে এই নাম্বারটা দিয়ে দেন, তাহলে বিশ্বাস করুন পুলিশ আমার কিচ্ছুটি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে এরপর। সেটি হলো এরপরের এসএমএস আসবে আপনার বোন ও হবু বউকে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার। পুলিশ আমার কাছে পৌঁছানোর আগে এই বিউটিফুলদের পৃথিবীর এমন প্রান্তে পাঠিয়ে দেব যে ইহজন্মে তাদের মুখ দেখার দ্বিতীয়বার সুযোগ পাবেন না। আমার কথাগুলোকে হালকাভাবে নিয়ে নিজের জীবনের দ্বিতীয় ভুলটি করবেন না। পরে আমায় দোষ দিতে পারবেন না, কিন্তু বলে দিলাম। পুরো মেসেজ পড়ে জাওয়াদের মনে ভয় ঢুকে যায়। সে যদিও ভেবেছিল পুলিশদের এই বিষয়ে ইনফর্ম করবে, কিন্তু মেসেজটা পড়ে তার বিচক্ষণতা তাকে জানান দিচ্ছে কিডন্যাপকারী তার ধারণার চাইতেও শক্তিশালী।
সেই সাথে এই কিডন্যাপকারীর শত্রুতা যে ব্যক্তিগতভাবে তার সাথে সেটাও সে বেশ ভালোই বুঝতে পারছে। কিন্তু তার তো মনে পড়ছে না সে সজ্ঞানে কারো ক্ষতি করেছে। তাহলে কে এই ব্যক্তি? সময় এখন সাজবেলা। আকাশের গায়ে নরম কমলা আর বেগুনির মিশেলে আঁকা এক নিঃশব্দ কবিতা। পশ্চিম দিগন্তে সূর্যটাও যেন ক্লান্ত ভ্রমণকারী। সারাদিন আলো বিলিয়ে এবার ধীরে ধীরে বিদায় নেওয়ার প্রস্তুতিতে। আলোটা ফিকে হয়ে আসছে, কিন্তু সে ফিকে রঙের মধ্যেও আছে এক অদ্ভুত শান্তি। চারদিকে হালকা শীতল হাওয়া বইছে, আর সারাদিন খাবারের খোঁজে ছুটে চলা পাখিগুলো একে একে ফিরে যাচ্ছে নিজেদের নিরে। তাদের ডানার শব্দে, মাঝে মাঝে ভেসে আসা ডাকের সুরে সন্ধ্যার নরম নিস্তব্ধতাও যেন আরো জীবন্ত হয়ে ওঠে। এমনই এক শান্ত কোমল সময়েও কয়েকজন মানুষের বুকের ভিতরে কালবৈশাখী ঝড়ের ন্যায় তাণ্ডব চালাচ্ছে ভয়রা। তারা সকলে নিজেদের প্রিয় মানুষটিকে ফিরে পেতে উদ্গ্রীব হয়ে বসে আছে। জাওয়াদের মা মিসেস শেখ একটু পরপর গুনগুনিয়ে কেঁদে উঠছে মেয়েদের কথা মনে করে। অপহৃত দুজন রমণী তার হৃদয়ের খুব কাছের কেউ। একজন রমণী তার নারী ছেঁড়াধন, আরেকজন তারও মৃত ভাইয়ের শেষ চিহ্ন। সে যে তার ভাইকে কথা দিয়েছে তিনি যতদিন বেঁচে থাকবে ততদিন তার ভাইয়ের এই শেষ চিহ্নটির উপর এক বিন্দু পরিমাণ আঁচ আসতে দেবে না। কিন্তু আজ সে যে ব্যর্থ হলো তার ভাইকে দেওয়া শেষ কথাটি রাখতে, এসব ভেবে সে কেঁদে কেঁদে উঠছে। মিসেস শেখ যখন বেলকনিতে বসে তাদের বিল্ডিং এর মেন গেটের দিকে তাকিয়ে অপেক্ষা করছে ছেলের ফিরে আসার, ঠিক তখনই তার পাশে এসে কেউ একজন বসে পড়ে। নিজের পাশে আরেকজনের উপস্থিতি টের পেয়ে মিসেস শেখ হাত ঘুরিয়ে ব্যক্তিটির পানে যায়। দেখতে পান তারই অর্ধাঙ্গ এসে বসেছে তার পাশে। স্বামীকে পাশে বসে থাকতে দেখে মিসেস শেখ যেন বাচ্চা হয়ে যান, ডুকরে কেঁদে ওঠেন তিনি। মিস্টার শেখ প্রিয়তম স্ত্রীকে আগলে নেন নিজের বক্ষে। সময় নিয়ে শান্ত করেন প্রিয় নারীটিকে। তাদের বয়স হয়ে গেলে কি হবে, ভালোবাসাটাও এখনো সে আগের মতোই আছে। পুরো গম্ভীর মিসেস শেখের মায়াবী মুখখানা দেখে পার্শ্বরাত্রি তার প্রেমে পড়েছিলেন নিয়াজ শেখ। জীবনের প্রথম নারী বলে সবসময় একটু বেশি ভালোবাসা দিয়েছেন সে এই নারীটিকে। এর বিনিময়ে দিতে মিসেস শেখও কার্পণ্য করেননি। একটু সুখী সুন্দর পরিবার তাকে উপহার দিয়েছেন। দিয়েছেন দুটো সন্তানের বাবা হওয়ার অধিকার। মাগরিবের আজান শেষ হতে নিয়াজ শেখ শারমিন বেগমকে দূরে বসা থেকে উঠান। তারপর নিজেই তাকে ওয়াশরুমে যেতে সাহায্য করতেন। অজু করে এসে দুজনেই আগ পিস করে নামাজে দাঁড়ান। দুই হাত তুলে সর্বশ্রেষ্ঠ রবের দরবারে নিজেদের সন্তানদের সুরক্ষার জন্য দোয়া করতে থাকেন। মোটামুটি টাইপের একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে বাইক থামায় যাওয়ার। বাড়ির নেম প্লেটের দিকে তাকিয়ে তার ফোনে আসা ঠিকানার সাথে উক্ত বাড়ির ঠিকানা মেলায়। হ্যাঁ, ঠিক জায়গাটাতেই এসেছে। জাওয়াত বাইক ছেড়ে গেটের সামনে আসতেই দরজা খুলে দেয় দারোয়ান। যেন তার আসার অপেক্ষাতেই ছিল। জাওয়াত বড় বড় কদম তুলে ভেতরে ঢুকে যায়। সদর দরজা খোলা থাকায় সে আবারও সম্পূর্ণ বিনা বাধাতেই বাড়ির ভেতরে প্রবেশ করতে থাকে। ভেতরে ঢুকে সে কিছুটা অবাকই হয়ে যায়, কারণ দরজার ঠিক সামনে একটা রাস্তা। যেমন তেমন রাস্তা না, ফুলের পাপড়ির তৈরি রাস্তা। ফুলের তৈরি সে রাস্তাটি সিঁড়ি বেয়ে উপরে চলে গিয়েছে। যাওয়ার সময় ব্যয় ব্যতীত সে রাস্তা ধরে উপরে উঠতে থাকে। দোতলায় আসতে যাওয়ার দেখে সেখানেও একইভাবে ফুলের রাস্তা রয়েছে। যা সেটা অনুসরণ করতে করতে একটা রুমের সামনে এসে থামে। রুমের দরজাটি লাগানো, আর দরজা বড় বড় করে লেখা পুশ। যাওয়ার ধাক্কা দিয়ে দরজা খুলতে অসংখ্য ফুলের পাপড়ি এসে তার উপর পড়তে থাকে। জাওয়াত এহেন কাণ্ডে কিছুটা ভরকে যায়। ফুলের পাপড়ি পড়া বন্ধ হলে জাওয়াত সামনে তাকালে দেখতে পায় একজন ব্যক্তিকে। তাকে দেখে জাওয়াতের মুখ দিয়ে নিজের অজান্তে বের হয়ে আসে, আপনি এসব করেছেন? কি? পূর্ণতা তোর বোন আর ফিয়ন্সেকে কিডন্যাপ করে তোকে বিয়ে করেছিল? সিরিয়াসলি? বেশ জোরে কথাগুলো বলে ওঠে মাহবুব। ছেলেটা এতটাই বিস্মিত হয়েছে যে স্থান কাল ভুলে গিয়েছে বোধহয়। জাওয়াত বন্ধুর এমন রিয়াকশন দেখে একটুও চমকায় না, কারণ এই কথা যে শুনেছে সে মাহবুবের মতো এমন রিয়াকশন দিয়েছে। জাওয়াত একটু হাসি দিয়ে বলে, আমার জন্য ওর ম্যাডনেস কতটা ছিল সেটা তো বলাই শুরু করিনি, তার আগে এমন রিয়াকশন দিচ্ছিস বন্ধু? বিয়ের পরের ঘটনাগুলো বলা শুরু করলে তুই বোধহয় উত্তেজনায় হসপিটালে পৌঁছে যাবি। কথাটা বলে জাওয়াত হালকা শব্দ করে হেসে দেয়। মাহবুব একরাশ বিস্ময় নিয়ে জাওয়াদের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। জাওয়াতকে হাসতে দেখাটাও তার কাছে বিস্ময়কর ব্যাপার, কারণ জাওয়াত সহজে হাসে না। এমন মন খোলা হাসি সে এই 4 বছরে কখনো হাসতে দেখেছে নাকি জাওয়াতকে, তাও মনে পড়ছে না। জাওয়াত তার হাসি থামিয়ে মাহবুবকে বলে, বস, আরো অনেক কিছু শোনানোর বাকি আছে। তোকে আজ কিছুটা ধারণা দিয়েই যাই। আমার পূর্ণতা পাষাণী ছিল না, বরঞ্চ পূর্ণতার মতো সত্যিকারের ভালোবাসায় খুব কম মানুষই বাঁচতে পারে। আর খুব কম পুরুষই সেই ভালোবাসার অধিকারী হতে পারে। যেটা আমি তখন না বুঝতে পারলেও এখন ঠিকই বুঝতে পারছি। বেশ আফসোস নিয়ে কথাগুলো বলে জাওয়াত। মাহবুব পুনরায় তার চেয়ারে বসে পড়ে। জাওয়াত আবারও তার স্মৃতির পাতায় উল্টাতে থাকে। অতীত।
ঢাক ঢোল পিটিয়ে ব্যান্ড বাজিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে পূর্ণতা প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে পা রাখে। অতিরিক্ত বাদ্যযন্ত্রের আওয়াজে পাড়া প্রতিবেশী সহ আশেপাশের বিল্ডিং এর মানুষও নিজেদের ঘরে ছেড়ে রাস্তায় নেমে এসেছে। সকলেরই একটাই প্রশ্ন, কার বাড়িতে এত বড়সড় করে বিয়ে হচ্ছে? যাওয়া যে এলাকায় থাকে সেটা বেশ শান্ত ও নিরিবিলি হওয়ায় পূর্ণতার হাঁকিয়ে না ব্যান্ড পার্টিতে বেশ চঞ্চলতা সৃষ্টি করেছে এলাকায়। হাতির পিঠে চড়ে পূর্ণতা ও জাওয়াদ আসে। সকলের চোখ এত বড় বড় হয়ে যায় যে যেন কিছুক্ষণ পর কোটর থেকে খুলেই বের হয়ে আসবে। জাওয়াদের বিল্ডিং এর সামনে আসতেই পূর্ণতা মাহবুবকে বলে হাতি থামাতে। মাহমুদ হাতিকে থামিয়ে দিয়ে তাকে বসার নির্দেশ দিলে হাতিটি বাধ্যগত দাসের মতো তার কথা শুনে। জাওয়াত প্রথমে হাতের পিঠ থেকে নেমে হনহনিয়ে বাসার ভেতরে চলে যেতে নিলে পূর্ণতা তার পেছন থেকে ডেকে ওঠে। পূর্ণতা এক হাতে তার লেহেঙ্গার এক সাইড ধরে আরেক হাত বাড়িয়ে দেয় জাওয়াদের হাতে। তারপর চোখ পাকিয়ে বলে, এই আনরোমান্টিক পুরুষ, আমি এত ভারী লেহেঙ্গা পরে এত উঁচু থেকে নামবো কি করে? ধরুন আমার হাত। লাস্টের কথাটা অনেকটা ঝাড়ি দিয়ে বলে পূর্ণতা। জাওয়াদ দাঁত কটকট করে তার দিকে তাকায়। বর্তমানে তার ভয়াবহ রাগ উঠছে। খুব কষ্ট করে সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে। না হলে এই পুচকির জন্য তার হাতের একটা জোরদার থাপ্পড়ই যথেষ্ট। জাওয়াদ দাঁতের দাঁত ঘষে বলে, তাহলে নামা লাগবে না। এই হাতের পিঠে চড়েই তুমি তোমার বাসায় ফিরে যাও। পূর্ণতা তার দুই হাত নিজের কোমরে রেখে ঢং করে বলে, ও মা, আমি তো আমার বাড়িতে এসেছি, আপনার বাড়িই তো আমার বাড়ি। আমার বাড়ি কখনোই তোমার হবে না। তুমি আমি মিলে কখনো আমরা হব না। যাওয়াদের এই কথাটা পূর্ণতার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত হানে। পূর্ণতা জেনে বুঝে এই কণ্টকপূর্ণ রাস্তায় পা মারিয়েছে। কষ্ট তার এখন প্রতি পদে পদে লেখা। পূর্ণতা সেসব কথা ভাবা বাদ দিয়ে বলে, এখন বেশি কথা না বলে হাত ধরে নামান, না হলে দিলাম কিন্তু কল আমার লোকদের। পূর্ণতার লাস্টের কথায় কাজ হয়। জাওয়াদ হাতির কাছে এসে পূর্ণতার দিকে হাত বাড়িয়ে দিতে পূর্ণতা তার হাত ধরে নেমে আসে। তারপর হুট করে জাওয়াদের গলা জড়িয়ে ধরে লাফ দিয়ে তার কোলে উঠে যায়। জাওয়াদ থতমত খেয়ে গিয়ে পূর্ণতাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে কোনো মতে ব্যালেন্স করে নিজে। বিষয়টা কি হলো এটা বুঝতে পেরে জাওয়াদ আবারও রেগে যায়। লাল লাল চোখ দ্বারা সে পূর্ণতার দিকে তাকিয়ে বলে, কি অসভ্যতা শুরু করলে? এটা তোমাদের হাই ক্লাস সোসাইটি না, আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমাদের এখানে জনসম্মুখে জড়িয়ে ধরা, কোলে করে হাঁটা অনেক বড় বিষয়। তাছাড়া আমার বাবার একটা সম্মান আছে এই এলাকায়। প্লিজ এমন কিছু করো না যাতে আমি তোমাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করি। নামো আমার কোল থেকে। পূর্ণতা এক হাত দিয়ে জাওয়াদের গলা জড়িয়ে ধরে আরেক হাত রাখে তার গালে। তারপর রং ঢং করে বলে, শ্বশুর বাবার সম্মান মানে আমার সম্মান। তার সম্মানে যে আজ দিতে যাবে তার হাতটাই আমি কেটে আমার পালিত কুকুরকে খাওয়াবো। কিন্তু জামাইজান, আমি কোলে চড়া শ্বশুর বাবার বা আপনার সমানানে হবে কেন? আমি তো একটা রিচুয়াল পূরণের জন্য আপনার কোলে উঠেছি। বিয়ের পর মেয়েরা যখন শ্বশুর বাড়ি আসে তখন স্বামী তাকে কোলে নিয়ে অন্দরে প্রবেশ করে। কথাটা শেষ করে পূর্ণতা মন ভোলানো একটা হাসি দেয়। যাওয়াদের কাছে এই হাসি বিদ্রুপপূর্ণ মনে হয়। অথচ তার এই হাসি যে কোনো ছেলের রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম। যা একটুও পূর্ণতাকে সহ্য করতে পারছে না। মেয়েটা কিভাবে তার বোন আর ফিয়ন্সেকে কিডন্যাপ করে বিয়ে করে ফেললো কথাটা মনে করতেই তার দেওয়ালের সাথে মাথা ঠুকতে মন চাচ্ছে। জাওয়াদার কথা না বাড়িয়ে বিল্ডিং এর ভিতরের দিকে যেতে থাকে। পূর্ণতা এক হাত দিয়ে জাওয়াদের গলা জড়িয়ে ধরে আরেক হাত তাকে জাওয়াদের শক্ত চোয়ালে। চাপদাড়িতে ভরে থাকা শক্ত চোয়ালখানায় নিজের অস্থির স্পর্শ দিতে মন চাচ্ছে তার। কিন্তু সে এতটা নির্লজ্জ না যে রাস্তায় দাঁড়িয়ে বরের সাথে রোমান্স করবে। বর হলো ভালোবাসার কারখানা। তাকে ভালোবাসতে হবে গোপনে, নীরবে, নিভৃতে। যা সিঁড়ি বেয়ে উঠতে থাকে। তারা যে বাসায় থাকে সেখানে লিফট নেই। পাঁচতলা বিশিষ্ট প্রায় অর্ধশতক পুরাতন হবে হয়তো বাড়িটা। সিঁড়ির দেওয়ালগুলো থেকেও কেমন সিমেন্ট খুলে আসছে। জাওয়াতরা থাকে চারতলায়। 3 রুম, ডাইনিং ও কিচেন নিয়ে তাদের ফ্ল্যাটটা। তারা অবশ্য ভাড়াই থাকে এখানে। যাওয়া 3 তলায় উঠে একটু দাঁড়িয়ে দম নেয়। কোনো তাহামরি ভারী না হলেও তার ড্রেসটার কারণে ওজন প্রায় 70 কেজির কাছাকাছি চলে এসেছে। পূর্ণতা তার হাতের মুঠোয় থাকা টিস্যু দিয়ে জাওয়াদের কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। জাওয়াত আলো চোখে তার দিকে তাকিয়ে আবারও হাঁটতে শুরু করে। পূর্ণতা তার অ্যাটিটিউড দেখে বাঁকা হাসি গুনগুনিয়ে গেয়ে ওঠে, যতই করো তানা বানা, খেতে হবে এক থালায় খানা। পূর্ণতা তার অতি কাছে থাকায় পূর্ণতার গুনগুনানি ঠিক হয়ে যাওয়া শুনে পূর্ণতা যেন আরো একবার তাচ্ছিল্য করে উঠল তার অসহায়ত্বের উপর। পূর্ণতা তার শক্ত চোয়ালের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনাকে আমি এক সাগর সম ভালোবাসলেও নিজেকে আমি আকাশ সম ভালোবাসি। আপনি আমাকে রিজেক্ট করেছেন, আমি মেনে নিয়েছি। কিন্তু আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করে নিজের জীবনের কাল ডেকে এনেছেন। আমাদের বিয়ে হয়তো এভাবেই লেখা ছিল।
যে আপনি তো আমার হলেনই, শুধু শুধু আমার নিকৃষ্ট রূপটার সাথে পরিচিত হলেন প্রাণপ্রিয় স্বামী। ভালোই হয়েছে, শুধু সতীন হয়ে গেল ননদ। পূর্ণতা, তোকে চুমো বেব, সেই খেলনাটাই না দেখালি। কথাগুলো ভাবতে ভাবতে সে আবারও হেসে ওঠে। পূর্ণতার এই বারংবার হেসে ওঠা জাওয়াদের রাগের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এরই মাঝে তারা জাওয়াদের ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত হতে জাওয়াদ তাকে নামিয়ে দিতে চায়, কিন্তু পূর্ণতা খপ করে জাওয়াদের শার্টের কলার খামচে ধরে, তারপর চোখ গরম করে বলে, একদম সকলের সামনে কামড়ে ধরবো কথা না শুনলে। বরণ হওয়ার পরে একেবারে আপনার রুমে গিয়ে নামাবেন। আর আগে নামালে দিলাম ফোন আমার মেয়েদেরকে, কি দিব? মেয়েদের বলতে পূর্ণতা তার গার্ডদের বুঝিয়েছে। তাদের কাছেই রয়েছে জিনিয়া আর আঞ্জুমান। তারা পেছনে গাড়িতে করে আসছে। পূর্ণতার ধমকি শুনে যাওয়াদের মন চাইতে থাকে এই আটার বস্তাকে মাথার উপরে তুলে আছাড় মেরে কোমর ভেঙে দিতে। যাওয়ার দাঁত কিরমিরিয়ে বলে, এই আটার বস্তার মতো একজনকে কোলে তুলে বেল বাজাবো কিভাবে? নেমে দাঁড়ালে সুবিধা হতো বেশ বাজাতে, আর আমার হাতটাও অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। যাওয়াদের ঘুরিয়ে ফিরে জব্বর একটা অপমান করেছে তাকে, তা পূর্ণতার বুঝতে বাকি থাকে না। কিন্তু পূর্ণতা বিন্দু মাত্র রাগে না। সে জাওয়াদের গালে থাকা হাতটা দিয়ে তার গাল টিপে দিয়ে বলে, বলিলে সোনা বাবু, এই ব্যাপার, আপনি না পারলে কি হয়েছে? আপনার স্ত্রী তো দুটো হাতই খালি, সে বাজিয়ে দিচ্ছে কলিং বেল। নিন, আমাকে কলিং বেলের কাছে নিয়ে যান তো স্বামী। পূর্ণতার প্রতিটি কথা কাজে জাত রাগে ফসফস করতে থাকে। সে পূর্ণতাকে কলিং বেলের কাছে নিয়ে যেতেই পূর্ণতা কলিং বেল বাজায়। তার সেকেন্ড কয়েক পরপরই একজন মাঝবয়সী নারী দরজা খুলে দেয়। বলা বাহুল্য, নারীটি আর কেউ নয় বরং জাওয়াদের মা। পূর্ণতা জাওয়াদের মাকে চেনে আগে থেকেই, অনেক আগে একবার দেখা হয়েছিল। পূর্ণতা মিসেস শেখকে দরজার ওপাশে দেখে একটা বড়সড় হাসি দিয়ে বলে, হ্যালো শাশুমা, আমি এসে পড়েছি আপনাদের জ্বালাতে। কোনো তার শাশুমা বলে ডাকা আর তাকে গায়ে বিয়ের লেহেঙ্গা পরিহিত অবস্থায় যাওয়াদের কোলে থাকতে দেখে ভদ্রমহিলার বুঝতে বাকি থাকে না ব্যাপারখানা। দুর্বল শরীর ও মন এত বড় ঝটকা নিতে পারে না। সে সাথে সাথে অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে নিলে মিস্টার শেখ স্ত্রীকে পেছন থেকে আগলে নেয় নিজের বাহুতে। বিষয়টা দেখে পূর্ণতা বড় বড় চোখ করে হালকা আওয়াজে বলে ওঠে, ও, হাউ রোমান্টিক কাপল দেয়ার। শেখ বাসার ড্রয়িং রুমে পরিস্থিতি বর্তমানে থমথমে। একজন বাদে সকলের মুখ চোখ অন্ধকার হয়ে রয়েছে। হবে নাইবা কেন? বাড়ির মেয়েদের কিডন্যাপ করে বাড়ির ছেলেকে বিয়ে করলে সে বাড়ির লোকদের মুখ নিশ্চয়ই ছলছল করবে না খুশিতে। মিসেস শেখ দুর্বল শরীরে সোফা থেকে উঠে দাঁড়ান। তারপর কাট কাট গলায় বলেন, আমি এ বিয়ে মানি না। আমার জাওয়াদের বউ হবে সে মেয়ে যাকে আমি ঠিক করে রেখেছি। আঞ্জুমানি হবে জাওয়াদের স্ত্রী। পূর্ণতা যেন এমন একটা কথা শোনারই অপেক্ষা ছিল। সে একটা সিঙ্গেল সোফায় পায়ের উপর পা রেখে বসেছিল। মিসেস শেখ কথাটা শেষ করতে পূর্ণতা গা উঠিয়ে ডেকে ওঠে, সিনথিয়া ডার্লিং, শাশুমাকে পেপারসটা দাও তো। সিনথিয়া পূর্ণতার অ্যাসিস্ট্যান্ট, বয়সে তার থেকে 1 বছরের ছোট। সিনথিয়া একটা পেপার এনে মিসেস শেখের হাতে দেন। মিসেস শেখ আগের আমলের ইন্টার পাস মহিলা। সে সহজে পেপারটা পড়তে সক্ষম হয়। পেপারটা পড়ে সে ধপ করে সোফায় পুনরায় বসে পড়ে। সকলে হকচকিয়ে যায় তার এমন কাজে। মিস্টার শেখ তার নিকটেই থাকায় সে মিসেস শেখের হাত থেকে পেপারটা নিয়ে পড়তে থাকে। পড়ার এক পর্যায়ে সেও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আঞ্জুমান মিসেস শেখের পাশেই বসা ছিল। সে বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলে, কি আছে এই পেপারটাতে যেটা দেখে ফুপি আর আঙ্কেল তোমরা এত স্তব্ধ হয়ে গেলে? দেখি আমায় দাও তো। আঞ্জুমান নিজেই হাত বাড়িয়ে পেপারটা নিয়ে পড়তে শুরু করে। মিনিট খানেক বাদে সে পেপারটা থেকে অবাক দৃষ্টি নিয়ে চোখ উঠিয়ে পূর্ণতার দিকে তাকায়। দেখতে পায় পূর্ণতা তার দিকে শিকারী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পূর্ণতার চোখ এক ধরনের ক্রোধে জ্বলজ্বল করছে, কিন্তু ঠোঁটের কোণে খেলা করছে বিজয়ী হাসি। সে হাসি যেন আঞ্জুমানকে বলে দিচ্ছে, দেখো, জাওয়াতকে আমার করে নিলাম, জিতে গেলাম বাজিতে। ও হারলে তুমি আমার কাছে এবং নিয়ত উভয়ের কাছেই। জাওয়াদের চাচা নাজমুল সাহেব বলেন, কি হলো আঞ্জুমা, কি লেখা আছে ওই পেপারটায় যেটা দেখে তোমরা তিনজনে এত চমকে গেলে? আঞ্জুমান এতটাই শকড হয়ে গিয়েছে যে সে সাথে সাথে নাজমুল সাহেবের প্রশ্নের উত্তর দিতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ড পর বলে, এখানে লেখা আছে জাওয়াত ভাই কোনোদিন পূর্ণতাকে ভাবি বলো। সম্পর্কে ও বয়সে দুই দিক দিয়ে আমি বড় তোমার। আঞ্জুমানকে থামিয়ে দিয়ে থমথমে গলায় বলে কথাটি পূর্ণতা। পূর্ণতার কথায় আঞ্জুমানের মুখটা আগের থেকেও বেশি গম্ভীর হয়ে যায়। কিন্তু সে পূর্ণতার কথা মতোই আবারও বলতে থাকে, জাওয়াত ভাইয়া পূর্ণতা ভাবিকে কখনো নিজ থেকে ডিভোর্স দিতে পারবে না। সে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়েও করতে পারবে না। যদি এই দুটোর কোনো একটি করে তাহলে তাকে 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। পূর্ণতা ভাবি চাইলে তার বিরুদ্ধে লিগেল অ্যাকশনও নিতে পারবে। এসব মেনেই জাওয়াত ভাই এই পেপারসে সাইন করে। শেষ বোমটা যেন এখনই ব্লাস্ট হলো। সকলে ফাটা চোখ নিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। এমনকি তার পাশে বসে থাকা জাওয়াতও তার দিকে তাকিয়ে আছে হতভম্ব হয়ে। জাওয়াত ভাবছে সে তো এমন কোনো কন্ট্রাক্ট পেপার সাইন করেনি, তাহলে এটা কিভাবে সম্ভব?
জাওয়াত নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলে, কিন্তু আমি তো এমন কোনো পেপারস পেলাম না কাবিননামা সাইনের সময়। তাহলে? পূর্ণতা জাওয়াদের দিকে তাকিয়ে চোখ মিটমিট করে ঠোঁট টিপে হেসে বলে, কি বলেন জামাইজান, আপনি তো সব পেপারস পড়ে পড়েই সাইন করলেন। পূর্ণতা মুখে এটা বললে সে কি হবে, আসল সত্য ভিন্ন। পূর্ণতা এই কন্ট্রাক্ট পেপারস এমন ভাবে কাবিননামায় সাথে রেখেছিল যে জাওয়াত ধরতেও পারতো না এটা আসলে চুক্তিপত্র। এক প্রকার ছল করে সে জাওয়াতকে দিয়ে এই পেপার সাইন করায়। আঞ্জুমান এতক্ষণ ধৈর্য নিয়ে সব দেখলেও এখন যেন তার সকল ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ক্লাস 9-এ থাকতে তার বাবা মারা যায়। পেশায় একজন পুলিশ অফিসার ছিল তার বাবা, ডিউটিতে তিনি তার জীবন দেন। আঞ্জুমানের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় ছোটবেলাতেই। তার মা এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত। ডিভোর্সের পর আঞ্জুমানের মা কখনোই আঞ্জুমানকে মনে করেনি বা তার সাথে যোগাযোগ রাখেনি। মা নেই বলে আঞ্জুমান সকলের কাছে বেশ আদর যত্নে বড় হয়েছে। ক্লাস 9-এ যখন তার বাবা মারা যায় তার কিছুদিন পরে জাওয়াদের মা তার ছেলের সাথে আঞ্জুমানের বিয়ের কথা ঠিক করে রাখেন। বাগদান হয়েছে তাদের বছরখানেক আগে। বিয়ের কথা ওঠার পর থেকে সে একটু একটু করে জাওয়াতকে নিয়ে ভাবতে শুরু করে। বর্তমানে সে তার লাইফে জাওয়াত ব্যতীত অন্য কোনো পুরুষকে কল্পনাও করতে পারে না। কিন্তু ভাগ্যের লীলা খেলায় সেই জাওয়াত আজ তার জন্য নিষিদ্ধ। জাওয়াত আজ অন্যের হয়ে গিয়েছে কথাটা মনে করতেই কান্নারা ঠেলে বের হয়ে আসতে চায়। আঞ্জুমান কাঁদতে কাঁদতে দৌড়ে জিনিয়ার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকলে তার পেছনে পেছনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু আঞ্জুমান দরজা খুলে না। জাওয়াদ ও আঞ্জুমানের পেছন পেছন যেতে চাইলে পূর্ণতা তার হাত শক্ত করে ধরে ফেলে। জাওয়াদ প্রচন্ড রাগ নিয়ে পূর্ণতার দিকে তাকালে পূর্ণতাও তার লাল হয়ে আসা চোখ নিয়ে হিসিয়ে বলে, বউকে রেখে প্রাক্তন বাগদত্তার পেছনে এত ছুটাছুটি কি, হ্যাঁ? আমাকে রাগাবেন না জাওয়াত। আমি কতটা নিষ্ঠুর আশা করি জেনে গিয়েছেন। আমার মন মতো না হলে আমি যে তা ছিনিয়ে নিতে পারি সেটা আশা করি আর বলা লাগবে না। চুপচাপ আমাকে আপনার রুমে নিয়ে যান, না হলে কিন্তু। কথাটা বলে থেমে যায় পূর্ণতা। জাওয়াত দাঁত কিরমিরিয়ে বলে, না হলে কি? পূর্ণতা একটা বেহায়া হাসি দিয়ে বলে, চুমু খাবো কিন্তু এই ড্রয়িং রুমেই। পূর্ণতার কথা শুনে জাওয়াদের চোখজোড়া যেন কোটর থেকে বের হয়ে আসতে চায়। নিজে থেকে বছর 8-এর ছোট একটা মেয়ে 7-8 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি তাকে নাকানি চুবানি খাইয়ে আসছে। পূর্ণতা জাওয়াদের এমন রিয়াকশন দেখে মিটমিট করে হাসতে থাকে। তারপর একটু পর পূর্ণতা নিজে উঠে দাঁড়ায়। ড্রয়িং রুমে এতক্ষণ গুটি কয়েক যারা ছিল তারা আরো চোখে পূর্ণতাদের দিকে তাকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু বহু চেষ্টা করেও তারা পূর্ণতা বা জাওয়াদের কোনো কথাই শুনতে পারে না। পূর্ণতা নিজে উঠে দাঁড়িয়ে জাওয়াদের হাত ধরে তাকে বসা থেকে দাঁড় করায়। এক হাতে জাওয়াদের হাত, অন্য হাতে নিজের লাগেজটা নিয়ে নিজেই আইডিয়া করে জাওয়াদের রুমে প্রবেশ করে। জাওয়াদের রুমটা বেশি বড় না, আবার ছোটও না তেমন। ঘরের একপাশে মাঝারি সাইজের একটা খাট, একটা আলনা, পড়ার টেবিল ও একটা ওয়ার্ডরোব। পড়ার টেবিলের পাশেই একটা বড়সড় আয়না। ছেলে মানুষদের প্রসাধনের জন্য আহামরি কোনো সরঞ্জাম নেই। ছিমছামের মধ্যে বেশ পছন্দ হয় রুমটা পূর্ণতার। যতই হোক ভালোবাসার পুরুষটির ব্যক্তিগত রুমে আজ থেকে থাকবে সে। যাদের খাট তাদের দুজনের জন্য একটু ছোটই হবে, কিন্তু পূর্ণতা মানিয়ে নিতে পারবে সে রুমে সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে। জাওয়াদ বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সবকিছু দেখা শেষ হলে পূর্ণতা আবিষ্কার করে জাওয়াদের রুমে ছোটখাটো একটা বেলকনিও আছে। বেলকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দেওয়া বলে এতক্ষণ বেলকনিটা তার চোখে পড়েনি। পূর্ণতা চঞ্চল পায়ে বেলকনিতে চলে যায়। 4 তলায় থেকে বেশি কিছু দেখা না গেলেও প্রতিদিন সূর্যোদয়টা বেশ ভালোই দেখা যায়। কেটে যায় 2 দিন। এই 2 দিনে বেশ কয়েকটা টুকটাক ঘটনা ঘটে গিয়েছে। আঞ্জুমান গ্রামের বাড়ি চলে গিয়েছে জাওয়াদের চাচার সাথে। সে গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করছে। বর্তমানে সে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। পূর্ণতার বাবা আজ এসেছে জাওয়াদের বাসায়। ভদ্রলোক এতদিন দেশে ছিলেন না, বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিলেন। এর এই সুযোগ নিয়ে পূর্ণতা এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। ভদ্রলোক লজ্জা জাওয়াদের বাবা মায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না। জাওয়াদের বাবা নিয়াজ শেখ পূর্ণতার বাবার ইতস্ততা বুঝতে পারে, তাই সে তার ইতস্তত বোধ কমাতে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠেন, আহমেদ সাহেব কিছুই যে নিচ্ছেন না। এই গরিবের ঘরের খাবার কি এতটাই খারাপ হয়েছে যে মুখেও তোলা যাচ্ছে না? আফজাল সাহেব নিয়াজ শেখের হাত ধরে বলেন, ছি ছি ভাই সাহেব, কি বলছেন? আমি আসলে আমার মেয়ের কৃতকর্মের জন্য ভীষণ লজ্জিত। আপনার ওকে ক্ষমা করে দিয়েন ভাই সাহেব। মেয়ে আমার একটু পাগলাটে স্বভাবের, কিন্তু বিশ্বাস করুন একবার যে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিবে তার জন্য জানটাও দিতে দ্বিতীয়বার ভাববে না, আবার নিতেও ভাববে না। কি ঠিক বললাম তো? পায়ে দিয়ে জাওয়াদের মা কথাটি বলে ওঠেন। ভদ্রমহিলার এই 2 দিনে একবারও না ছেলের সাথে আর নাই বা পূর্ণতার সাথে কথা বলেছেন। যাওয়া 2 দিনে কতবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ভাতিজির কষ্টে তিনি যেন অন্ধ হয়ে গিয়েছে। নিজের ছেলের থেকেও মুখ ঘুরিয়ে নিয়েছে। আফজাল সাহেব কিছু বলার আগে পূর্ণতা বলে ওঠে, এ না হলেন আমার শাশুমা, 2 দিনের নারী নক্ষত্র সব চিনে নিয়েছেন। আ আফজাল সাহেব মেয়ের দিকে কড়া চোখে তাকাতেই পূর্ণতা চুপ হয়ে যায়। ভদ্রলোক আরো কিছুক্ষণ পূর্ণতার হয়ে তাদের কাছে ক্ষমা চান এবং যাওয়ার আগে অনুরোধ করেন তারা যেন পূর্ণতা আর জাওয়াদের সম্পর্কটা মেনে নেয়।
কিন্তু জাওয়াদের মা মুখের উপর জানিয়ে দেয় সে পূর্ণতাকে কখনোই নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিবে না। কথাটা বলে সে নিজের রুমে চলে যায়। কি আর করার? পরিস্থিতি এখন গরম আর দোষটাও পূর্ণতারই বেশি। তাই আফজাল সাহেব কেউ বেশি কিছু বলতে পারেন না। আফজাল সাহেব আরো কিছুক্ষণ থেকে চলে যান। তিনি বের হওয়ার কিছুক্ষণ পরে জাওয়াদও বাসা থেকে বের হয়ে যায়। বাসার এমন গুমোট পরিবেশ তার দম বন্ধ হয়ে আসছে। পূর্ণতা তাকে কয়েকবার পিছু ডাকে কিন্তু জাওয়াদ তার ডাক উপেক্ষা করে চলে যায়। মিস্টার শেখও নিজের রুমে চলে যায়। বাসায় এখন ফ্রি আছে জাওয়াদের বোন জিনিয়া। পূর্ণতা শ্বশুর শাশুড়ি রুমের দরজা বন্ধ দেখে জিনিয়ার রুমে চলে যায় আড্ডা দিতে। নিজের রুমে প্রিয় ভাবিকে দেখে জিনিয়া খুশি হয়ে যায়। ভাবি আপনি এসেছেন? হ্যাঁ রে আমার কৈতুরি, হেসে জবাব দেয় পূর্ণতা। পূর্ণতা জিনিয়াকে আদর করে বলে, থ্যাংক ইউ ননদিনী, তুমি যদি সাহায্য না করতে তাহলে এই জীবনে তোমার ভাইয়ের বউ হওয়ার স্বপ্নই থেকে যেত আমার। মেনশন নট ভাবি সাহেবা, ভবিষ্যতে একটা হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে দিয়ে এই ঋণ শোধ করে দিয়েন তাহলেই হবে। কথাটা দুষ্টুমি করেই বলে জিনিয়া। পূর্ণতা তার এহেন কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এইটুকু মেয়ে কি বিচ্ছু? পূর্ণতা আলতো করে তার কান টেনে দিয়ে বলে, ভীষণ দুষ্টুমি হচ্ছে না ভাবির সাথে? বলবো বাসায় বিয়ের কথা? না না ভাবি, তাহলে আমিও কিন্তু তোমার সিক্রেট বলে দিব। ওরে পাকা মেয়ে, আমায় হুমকি দেওয়া হচ্ছে? না না, এত চালাক ননদিনী ঘরে রাখলে সংসার হবে কিভাবে? আজই তোমার ভাইয়ের সাথে কথা বলবো আমি তোমার বিয়ে নিয়ে। ভাবি, কিউট একটা পাপড়ি ফেস বানিয়ে জিনিয়া পূর্ণতাকে ডেকে ওঠে। পূর্ণতা তার এমন উৎসাহ দেখে কি যে মায়া হয়। সে বাবা মায়ের একমাত্র সন্তান হয়, তার খেলার সাথেও কেউ ছিল না। তার একটা বড় ভাই আছে, আপন না অবশ্য। তার চাচার ছেলে, কিন্তু সেও বাহিরে বাহিরে থাকে বেশিরভাগ সময়। এমনিতেও পূর্ণতা বলতে জান দেয় তার ভাই। তার চাচার ছেলে আরিয়ানও বাবা মায়ের একমাত্র সন্তান হয়। সে পূর্ণতাকে নিজের বোনের মতোই আদর করে। পূর্ণতা জিনিয়াকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। জিনিয়াও তাকে বোনের মতোই সম্মান করে। এখন আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন এসেছে, যাকে পূর্ণতা কিডন্যাপ করে রাখলো একদিন এক রাত, আবার তার ভাইয়ের হবু বউকে ভাগিয়ে নিয়ে নিজে বউ হলো, তার সাথে এত মাখামাখি সম্পর্ক কেন? জিনিয়ার প্রশ্নের উত্তরও আমার কাছে আছে। পূর্ণতা জাওয়াদের পরিবারের সাথে পূর্ব থেকে হালকা পাতলা পরিচিত ছিল। জাওয়াদ গত ১.৫ বছর ধরে তাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে রয়েছে। কোম্পানির এক প্রজেক্টের সাকসেস পার্টিতে জাওয়াদের পরিবারও আমন্ত্রিত ছিল। তখনই পূর্ণতা তাদের সাথে পরিচিত হয়। প্রথম দেখাতেই পূর্ণতার বন্ধুত্ব সুলভ আচরণ কিশোরী জিনিয়ার মনে দাগ কেটে দেয়। আঞ্জুমান খারাপ এমন না, কিন্তু তাকে যিনি এক অগত্যা কারণে পছন্দ করে না। তার মা তাকে সবসময় আঞ্জুমানের সাথে তুলনা দিয়ে কথা বলে। এছাড়া আঞ্জুমান একটু বেশি ফুপু ভক্ত। ঢাকায় তাদের বাড়ি আসলে জিনিয়ার অবস্থা নাজেহাল করে দেয়, এটা কর সেটা কর আদেশ দিতে দিতে। মায়ের বকুনির ভয়ে জিনিয়াকে অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। পূর্ণতাকে যাওয়ার সেদিন ডেকে নিয়ে গিয়ে অনেক অপমান করে, তার ভালোবাসাকে সন্দেহের দৃষ্টিতে দেখে, প্রশ্নবিদ্ধ করে তার নিষ্পাপ অনুভূতিকে। পূর্ণতা জাওয়াদের রিয়েকশন পেয়ে যতটা না কষ্ট পেয়েছে, তার এমন অপমানে সে বহুগুণ ক্ষেপে গিয়েছে। জাওয়াদ তাকে ডেকে নিয়ে গিয়ে বলেছে জাওয়াদের প্রতি তার ভালোবাসা একটা আকর্ষণীয় বস্তুর মতো, যেটা সে জাওয়াদের কাছে চাওয়ার পর না পেয়ে তার বাবার মাধ্যমে পেতে চাচ্ছে। আসলে পূর্ণতা ভালোবাসা কি সেটাই জানে না প্রকৃত অর্থে। জাওয়াদের এমন বক্তব্যে পূর্ণতাকে বাধ্য করে এমন একটা ঘটনা ঘটাতে। পূর্ণতা জিনিয়ার স্কুলে গিয়ে তার কাছে সাহায্য চায়। জিনিয়া প্রথমে সবটা শুনে কিছুটা ঘাবড়ে গেলেও পূর্ণতার বোঝানোর পর সে রাজি হয় কিডন্যাপিং এর বিষয়ে পূর্ণতাকে সাহায্য করতে। তাদের প্ল্যান অনুযায়ী জিনিয়া কিডন্যাপিং এর দিন তার মায়ের কাছে আবদার করে আঞ্জুমান যাতে তাকে বিকেলে কোচিং থেকে আনতে দেয়। তার মাও সহজে রাজি হয়ে যায়। আঞ্জুমান জিনিয়াকে কোচিং থেকে আনতে গেলে পূর্ণতার লোকেরা তাদের কিডন্যাপ করে। পূর্ণতা জিনিয়াকে ছেড়ে দিয়ে খানিকটা ভীতু গলায় বলে, ননদিনী, তোমার ভাই আর মা তো সেই ক্ষেপে আছে আমার উপর, টিপস দাও তাদের মন গলানোর জন্য। জিনিয়া তাকে অভয় দিয়ে বলে, ব্যাপার না ভাবি সাহেবা, ভাইয়াকে গলানো কয়েকদিনের ব্যাপার। ভাইয়া সহজে কারোর সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। আপনি ভাইয়ার কাছে সত্যি দিয়ে পড়ে থাকেন, দেখবেন ভাইয়া কয়েকদিনের মাঝেই আইসক্রিমের মতো গলে গিয়েছে। তবে ভাইয়া কিন্তু প্রচন্ড মাফাক্ত। আম্মু তাকে ডানে যেতে বলে সে ডানে যাবে, বায়ে যেতে বললে বায়ে যাবে। যদিও সেখানে কোনো বিপদ থাকুক না কেন, কিন্তু সে মায়ের কথার উপরেই অটল থাকবে। আপনাকে কৌশলে ভাইয়াকে নিজের প্রতি দুর্বল করতে হবে। কিন্তু আম্মু, যিনি একটা ঢোক গিলে তার মায়ের কথা স্মরণ করে। ভদ্রমহিলা প্রচন্ড কঠোর হৃদয়ের অধিকারী, কথাটা মনে পড়তে জিনিয়ার গলা শুকিয়ে কাট হয়ে যায়। আম্মু প্রচন্ড কঠোর ভাবিপু। একবার আমি স্কুল থেকে ফেরার সময় বাবার কাছে যেই মাঠটা আছে না, সেখানে ক্রিকেট খেলা দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই বাসায় আসতে দেরি হয়ে যায়। হুঁশ ফিরতে আমি দৌড়ে বাসায় আসি। আম্মু আমার বাসায় আসার কারণ জানার পর সেদিন আমার সারাদিন না খাইয়ে রেখে শাস্তি দিয়েছিল। তার মতে আমি নাকি বকে যাচ্ছি। সারাদিন না খেয়ে থাকার পর আমি কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাও আম্মু আমাকে খাবার দেয়নি। পরে ভাইয়া রাতে আম্মু ঘুমিয়ে যাওয়ার পর আমায় লুকিয়ে খাবার দিয়েছিল।
শাশুড়ি মার নিষ্ঠুরতার কথা শুনে এবার পূর্ণতা নিজেরই ভয় লাগতে শুরু করে দেয়। ঘুমের ঘোরে কয়েক ফোঁটা ঠান্ডা পানি চোখে মুখে পড়ায় জাওয়াত বিরক্তিতে মুখ বিকৃত করে নেয়। কাজটা কে করেছে তা তার ঘুমন্ত মস্তিষ্ক ভালো করে জানে। জাওয়াত চোখ না খুলে মনে মনে ঠিক করে নেয় আজ তার ইফতিজার বউকে কষিয়ে একটা চপেট আঘাত সে করবেই করবে। সারা রাত সাপের মতো ঝাপটে ধরে ঘুমাবে, সকালেও ডিস্টার্ব করতে ছাড় দেয় না। সাত সকালে তার ঘুমটা ভাঙানোর কোনো কারণ ছিল কি? কিন্তু হায়, চোখ খোলার পর সে তো তার ইফতিজার বউকে কোথাও খুঁজে পায় না, বরং তার বদলে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ এক পরী। পরীটি কালো রঙের শাড়ি পরে আঁচল কাঁধের উপর উঠিয়ে কিছুটা উপুর হয়ে তার ভেজা চুল মুছছে। চুল সামনে নিয়ে মোছার কারণে খোলা পিঠ আর লতানো কোমরের বেশিরভাগ অংশে জাওয়াদের সামনে উন্মুক্ত। তার ফর্সা শরীরে কালো রংটা জাওয়াদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সকাল সকাল এমন এক দৃশ্য জাওয়াতকে একটা ঘোরের মাঝে নিয়ে যায়। তার চুল মোছা শেষ করে আয়নার দিকে তাকালে দেখতে পায় জাওয়াত কেমন একটা দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়নার মাধ্যমে সূক্ষ্ম দৃষ্টি নিয়ে তাকালে বুঝতে বাকি থাকে না জাওয়াদের সেই গভীর ঘোলাটে চাহনির অর্থ। সারাদিন যতই বাদরামি ফাজলামি করুক না কেন, শ্যাম পুরুষের ওই চাহনিতে পূর্ণতা কেন জানি লজ্জাবতী পাতার মতো লজ্জায় নেতিয়ে যাচ্ছে। পূর্ণতা টাওয়ালটা খামচে ধরে জাওয়াদের দিকে ফিরে তারপর মিনমিনিয়ে গলায় বলে, উঠবেন না? অফিসে যেতে লেট হয়ে যাবে তো এরপর। জাওয়াত তাও তার দিকে হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জাওয়াদের কৃষ্ণবর্ণের চোখের তারায় শুধু পূর্ণতাই পূর্ণতা। জাওয়াতকে উত্তর না দিতে দেখে পূর্ণতা আর একটু মেয়ে যায় লজ্জায়। ঘাড় ডানে ঘুরিয়ে দেওয়াল ঘড়িতে একবার সময় দেখে নেয়। ৮টা ২০ বাজে ঘড়িতে। ৯টায় অফিসে থাকতে হবে, ৯:৩০ তাদের একটা মিটিং আছে। পূর্ণতা কিছুটা সংকোচ নিয়ে জাওয়াদের দিকে এগিয়ে যায়। তারপর নিজের ডান হাত জাওয়াদের সামনে নিয়ে তার কিছুটা হা হয়ে যাওয়া মুখটা বন্ধ করে দেয়। জাওয়াতকে বলে, উঠবেন না? অফিসে না আজ মিটিং আছে, লেট হয়ে যাবে না? পূর্ণতা শাড়ির সাথে মিলিয়ে ২ হাতে চুড়িও পরেছিল। সেই চুড়ির ঝিনঝিনি আওয়াজে জাওয়াদের ঘোর কাটে। সে চট করে নিজের মুখটা সবসময়ের মতো গুরু গম্ভীর করে নিতে চায় এবং কিছুটা সফলও হয় বটে। সে পূর্ণতাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজা লাগানোর আগে শুনতে পায় পূর্ণতা বেড গুছাতে গুছাতে বলছে, এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল, এখন আবার ঢং করে। কালে কালে আরো কত কিছু যে দেখা লাগবে। জাওয়াদের ভারী কিছু আর শক্ত হয়ে যায়। নিজের বোকামির জন্য নিজেকেই বকতে বকতে ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। খাওয়া শেষ করে এসে পরিপূর্ণ গোছানো বেডরুম পায়। সেই সাথে তার অফিসে পরে যাওয়া জামা কাপড়গুলো পূর্ণতা গুছিয়ে রেখে গিয়েছে। জাওয়াত ঘাটতারামি করে অন্যের দিনের মতো আজও পূর্ণতা রেখে যাওয়া ড্রেসগুলো পরে না। ওয়ার্ড্রপ থেকে নিজের মন মতো এক স্যুট জামা কাপড় বের করে নিয়ে সেটা পরে একদম রেডি হয়ে বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে এসে দেখে তার বাবা মা ও বোন ব্রেকফাস্ট করছে। পূর্ণতা খাবার সামনে নিয়ে বসে আছে, হয়তো তার জন্য অপেক্ষা করছে। তাকে রেখে ব্রেকফাস্ট শুরু করে দেওয়ায় জাওয়াত কিছুটা কষ্টই পায়। আগে কখনো এমনটা হয়নি। সকালে ও রাতে সবসময় তারা একসাথে খাবার খেত। এটা যেন তাদের পরিবারের অঘোষিত নিয়ম ছিল। কিন্তু তারও পূর্ণতার বিয়ের পর এই নিয়ম বদলে গিয়েছে। জাওয়াদের মা এতটাই কঠোর হয়ে গিয়েছেন যে ছেলের সাথে এক টেবিলে বসে অবধি খান না। জাওয়াত বেশ কয়েকবার তার মায়ের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু মিসেস শেখ তার রাগ জেদ বজায় রেখে কথা বলেননি। আজও মিসেস শেখ জাওয়াতকে ডাইনিং টেবিলে বসতে দেখে নিজের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা দেয়। বিষয়টা জাওয়াদের কষ্টকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। মিস্টার শেখের খাওয়া হয়ে যাওয়া সত্ত্বেও সে বসেছিলেন। মিসেস শেখের আকস্মিক চলে যাওয়া সে কয়েকবার পেছন ডাকে তার, কিন্তু মিসেস শেখ তার ডাক উপেক্ষা করে চলে যান। মিস্টার শেখ এবার কিছুটা রেগে যায়। ছেলেটার মলিন মুখ ও ছলছল চোখ দেখে তার বেশ খারাপ লাগে। সে রুমে চলে যায় নিজের মিসেসকে বোঝাতে। অন্যদিকে জাওয়াত কিছুক্ষণ বাবা মায়ের প্রস্থানের দিকে তাকিয়ে থাকে অশ্রুসিক্ত চোখে। তারপর ব্রেকফাস্ট না করে অফিস ব্যাগ নিয়ে হনহনিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তার জিনিয়া কয়েকবার তাকে ডাকলেও সে শুনে না। পুরো ঘটনার সময় তারা দুজন চুপ করে দেখছিল। তাদের দুজনের মনও বেশ খারাপ হয়ে যায়। পূর্ণতা নিজেও ব্রেকফাস্ট করে না, বরং টিফিন বক্সে বেশি করে তাদের দুজনের জন্য খাবার নিয়ে ছুট লাগে অফিসের উদ্দেশ্যে। মিটিং শুরু হওয়ার ২০ মিনিট আগে হাঁপাতে হাঁপাতে নিজের কেবিনে আসে। তারপর পিয়নকে দিয়ে জাওয়াতকে নিজের কেবিনে ডাকিয়ে নিয়ে আসে। জাওয়াত পূর্ণতার কেবিনে যেতে যেতে কয়েকজনের ফিসফিসানি শুনতে পায়। তারা বলছে, অফিসে আসতে না আসতে এদের জামাই বউয়ের নাটক শুরু হয়ে গেছে। আরেকজন বলে ওঠে, জাওয়াত সাহেব বেশ গভীর জলের মাছ, কেমন চুনোপুটি হয়ে রাঘব বোয়ালকে হাত করে ফেললো, ফেলে মাছে বটে। আরেকজন ছেলে কলিগ বলে ওঠে, সার্ভিস বোধহয় ভালোই দেয় জাওয়াত সাহেব। লাস্টের কথাটি শুনে জাওয়াত আর নিজের তপ্ত মেজাজ কন্ট্রোল করতে পারে না। ছুটে গিয়ে ওই ছেলেটার বাম কান বরাবর ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্যরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায়। যা তাকে আরেকটা দিতে যাবে তখন কয়েকজন একসাথে ঝাঁপিয়ে পড়ে তার উপর। পিয়ন পুরো ঘটনা দেখে দৌড় পূর্ণতাকে খবরটা দিয়ে চলে যায়। পূর্ণতা পিয়নের কাছ থেকে এই ঘটনা শুনে দৌড়ে বাইরে এসে দেখে কয়েকজন ছেলে জাওয়াতকে ধরে আছে, আর জাওয়াত যে ছেলেটাকে থাপ্পড় মেরেছিল সে জাওয়াতকে মারছে। দৃশ্যটা দেখে পূর্ণতার রক্ত চলকে ওঠে। পূর্ণতা গলা ফাটিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে এসব, ছাড়ুন ওনাকে সবাই।
পূর্ণতা চিৎকার করে বলা কথাটা শুনে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। পূর্ণতা চঞ্চল পায়ে জাওয়াদের কাছে এসে দেখে জাওয়াদের ঠোঁটের কোণে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে পূর্ণতার বুকে একটা চাপ লাগে। পূর্ণতা কাঁপা কাঁপা হাতে কেটে যাওয়া জায়গাটা স্পর্শ করে। জাওয়াদ তার হাত সরিয়ে দিতে চাইলে পূর্ণতার চোখ গরম করে তাকায়। পূর্ণতা উচ্চস্বরে পিয়নকে বলে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে। পিয়ন দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে পূর্ণতাকে দেয়। পূর্ণতা জাওয়াদকে একটা চেয়ার টেনে বসিয়ে দেয়, তারপর নিজে জাওয়াদের কেটে যাওয়া জায়গাটায় মলম লাগিয়ে দেয়। জাওয়াদকে ট্রিটমেন্ট দেওয়ার পর এবার পূর্ণতা সেই ছেলেগুলোর দিকে রক্তচক্ষু দৃষ্টি নিয়ে তাকায়, যারা জাওয়াদকে ধরে রেখেছিল আর জাওয়াদকে যে মারছিল। তারপর আর হিম করা গলায় বলে, পুরো ঘটনা এ টু জেড সবটা বলবেন আপনারা। একটা বিন্দু অক্ষর যদি বাদ যায় তাহলে তার হাড় থেকে মাংস আলাদা করবো আমি নিজের হাতে। ছেলেগুলো জানে পূর্ণতা কতটা ডেঞ্জারাস। তারা ঘাবড়ে গিয়ে সব দোষ জাওয়াদের ঘাড়ে চাপিয়ে দেয়। তারপর পূর্ণতা জাওয়াদের দিকে ফিরে তাকায় তার বক্তব্য শোনার জন্য। জাওয়াদ শান্ত গলায় তাকে কে কি বলেছে সবটা জানায়। জাওয়াদের কথা শুনে বাকিদের মুখে হাস। তারা একবার পূর্ণতার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে, আরেকবার জাওয়াদের দিকে তাকাচ্ছে, তো আরেকবার ছেলেগুলোর দিকে তাকাচ্ছে। জাওয়াদ সব সত্য বলে দেওয়া সে ছেলেগুলো আরো ভয় পেয়ে যায়। তারা সকলে জাওয়াদকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায়। তখনই পূর্ণতা তার অ্যাসিস্ট্যান্ট সিনথিয়াকে বলে এই ফ্লোরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে আসতে। এমন না সে জাওয়াদকে অবিশ্বাস করছে, বরং জাওয়াদের কণ্ঠের দৃঢ়তা ও চোখের চাহনি উপস্থিত সকলকে বলে দিচ্ছে আসল অপরাধী কে। তাও পূর্ণতা সকলের কাছে জাওয়াদের মর্যাদা উঁচুতে রাখতে ও আসল দোষীকে তা প্রমাণ সহিত চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আনতে বলে। সিনথিয়া ১০ মিনিটের মধ্যে ফুটেজ নিয়ে আসে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর পূর্ণতার নিকট সবটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। ঝামেলা সৃষ্টিকারী ব্যক্তিদের সংখ্যা ছিল ৪ জন। তারা পূর্ণতার রাগে লাল হয়ে আসা মুখশ্রী দেখে ভয় পেয়ে যায়। তারা খুব ভালো করেই জানে পূর্ণতার ক্ষমতা কতটা, আর সে ঠিক কি কি করার ক্ষমতা রাখে তাদের সাথে। তাই তারা ভয় পেয়ে গিয়ে পূর্ণতার পায়ের সামনে বসে মাপ চাইতে থাকে। পূর্ণতা ২ কদম পেছনে চলে গিয়ে বলে, জাওয়াদ সাহেবের পা ধরে মাপ চান। ছেলেগুলো বিনা বাক্য ব্যয়ে জাওয়াদের পা ধরতে গেলে জাওয়াদ থামিয়ে দেয় তাদের। পূর্ণতাকে উদ্দেশ্য করে বলে, যথেষ্ট হয়েছে, লাগবে না এমনটা করার। পূর্ণতা জাওয়াদের এক হাতের বাহু পেঁচিয়ে ধরে বলে, চুপচাপ যা হচ্ছে হতে দিন জামাইজান। দে ডিজার্ভ মোর পানিশমেন্ট দ্যান দিস। নাকি আপনি চান আমি ওদের হাড় থেকে মাংস আলাদা করে আপনার পায়ের কাছে রাখি? চাইলে বলতে পারেন আধা ঘন্টার মাঝে কাজটা হয়ে যাবে। পূর্ণতা হাসতে হাসতে কথাটা বলে জায়েদকে। তাকে বর্তমানে কেমন সাইকো লাগছে। সকলে ভয় পেয়ে যায় তার ব্যবহার ও কথা শুনে। সে ৪ জন ছেলেও ভয় পেয়ে কাঁদতে কাঁদতে জাওয়াদের পা চেপে ধরে মাপ চাইতে থাকে। জাওয়াদ কথা না বাড়িয়ে তাদের মাফ করে দেয়। তার বউ যে কতটা ডেঞ্জারাস চিজ সে খুব ভালো করেই জানে। পূর্ণতা সিকিউরিটি গার্ডকে ডাকিয়ে ছেলে ৪ জনকে বের করে দেয় অফিস থেকে। তারা কাঁদতে কাঁদতে অনুরোধ করে তাদের সাথে এমনটা না করতে, কিন্তু পূর্ণতা শুনেও শুনছে না তাদের কথা। তাদের বের করে দেওয়ার আগে পূর্ণতা সকলের উদ্দেশ্যে বলে, মিস্টার জাওয়াদ শেখ, হাজব্যান্ড অফ আনাবিয়া শেখ পূর্ণতা। ওনাকে কেউ বিন্দু পরিমাণ কষ্ট দিলে আমি পূর্ণতা তার জীবন জাহান্নাম বানাতে কোনো ত্রুটি রাখবো না। এটা অফিস আপনাদের ও আমার কর্মস্থল। এখানে কেউ পার্সোনাল বিষয় নিয়ে খোঁচাখুচি করলে তাকে চাকরি থেকে বের করে দিতে আমি ২ বার ভাববো না। সেই খোঁচাটা হোক আমার জন্য বা জাওয়াদ সাহেবের জন্য বা অফিসের অন্যান্য এমপ্লয়ীদের জন্য। এটা শুধু নিজেদের কর্মস্থল ভাববেন না আপনারা, এটাকে একটা পরিবার ভাববেন। আর পরিবারের এক সদস্য কি আরেক সদস্যকে কষ্ট দিয়ে কখনো কথা বলে? এই প্রশ্নটা রইল আপনাদের সকলের কাছে। অ্যান্ড ইউ ইডিয়টস, তোদের যদি আমার অফিসের আশেপাশেও কোনোদিন দেখেছি তাহলে সেদিন সত্যি সত্যি হাড় থেকে মাংস আলাদা করে আমার পোষা কুকুরদের খাওয়াবো। কথাটা মাথায় রাখিস। নাও এভরিওয়ান ব্যাক টু ইওর ওয়ার্ক। সকলে পূর্ণতার নির্দেশ পাওয়া মাত্রই নিজেদের ডেস্কে বসে কাজ করতে শুরু করে। পূর্ণতা এখনো জাওয়াদের বাহু জড়িয়ে ধরে আছে। জাওয়াদ তার হাত ছাড়িয়ে চলে যেতে নিলে পূর্ণতা হাতটা আরো শক্ত করে ধরে। তারপর ধিমি গলায় দাঁত কিরমিরিয়ে বলে, আপনাকে না কেবিনে ডাকলাম, না খেয়ে চলে আসলেন কেন? হ্যাঁ, চলুন কেবিনে, আপনাকে ভর্তা বানিয়ে দুপুরে লাঞ্চ করবো আজ। জাওয়াদ নিচের দিকে তাকিয়ে দেখে পূর্ণতা চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা জাওয়াদের থেকে খানিকটা খাটো। জাওয়াদের চোখের কাছে পড়ে পূর্ণতা। বয়সেও ছোট তার থেকে, অথচ এই ছোট মেয়েটা তার অবস্থা নাজেহাল করে রেখেছে। জাওয়াদ মনে মনে বলে ওঠে, ছোট মরিচের ঝাল বেশি বোধ হয় একেই বলে।